বন্ধুরা, সবাইকে ক্যাসিও এবং রবি 10 মিনিটস কর্তৃক আয়োজিত এই জেএসসির গণিতের স্পেশাল লাইভ সেশনে এই ক্লাসে স্বাগত। আজকে আমরা মূলত জেএসসির পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এর আলোচনা শুরু করব। আমরা এই অধ্যায়টি মোট দুটি লাইভ ক্লাস মিলে আলোচনা করব। আজ এই লাইভ ক্লাসে এই অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ 5.1 প্রশ্নমালা থাকবে আমাদের আলোচনাতে। বন্ধুরা, এখানে আমরা ক্যাসিওর FX 100ms ক্যালকুলেটরটি দেখাচ্ছি। এই ক্যালকুলেটরে কিন্তু যথেষ্ট অপশন আছে যা তোমাদের পুরো গণিত বইয়ের সিলেবাস এ যতগুলো সমস্যা আছে, যতগুলো অধ্যায় আছে, সবগুলো অধ্যায়ের হিসাব কিন্তু গাণিতিক সমস্যার হিসাব তুমি এই FX 100ms দিয়ে করতে পারবে। তবে তোমরা তোমাদের পছন্দ মতো ক্যাসিও ক্যালকুলেটর তোমাদের সংরক্ষণে বা কাছে রাখতে পারো। এই অরিজিনাল ক্যাসিও ক্যালকুলেটরে কিন্তু 3 বছরের ওয়ারেন্টি থাকে, সো তুমি একবার ক্যালকুলেটর কিনলেই বলতে গেলে অনেক দিন চলে যাবে এবং একই সাথে আসল কিনা তার যাচাইয়েরও ব্যবস্থা থাকে। বন্ধুরা, এবং বরাবরের মতো এই ক্লাসেও আমরা ক্যাসিও FX 991 ES প্লাস মডেলের যে এমুলেটর আছে সেই এমুলেটরটি সাহায্যে কিছু গাণিতিক সমস্যার সমাধান এখানে করব। তাহলে বন্ধুরা, আজ আমাদের মূল আলোচনায় যদি আমরা ফিরে আসি, এই বীজগণিতীয় ভগ্নাংশ অধ্যায়ের প্রথম প্রশ্নমালাতে আমরা যে কয়েকটি বিষয় আলোচনা করব তা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ কি, তারপরে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয়, তারপরে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় সে ব্যাপারে আলোচনা করব। তাহলে মূলত বীজগাণিতিক ভগ্নাংশ এবং এদের যোগ বিয়োগ থাকবে এই অধ্যায়ের বা এই লাইভ ক্লাসের আলোচ্য বিষয়গুলোতে। এই অধ্যায়ের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এবং এই বীজগাণিতীয় ভগ্নাংশের যোগ বিয়োগ করতে কিন্তু আমাদের গত অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়ের যে ক্লাস দুটি আমরা করেছি সেই ক্লাস দুটি কিন্তু তোমাদের সহায়তা করবে। সেই ক্লাসে যে আমরা বীজগাণিতিক রাশির কয়েকটি রাশির লসাগু কিভাবে নির্ণয় করতে হয় তা জেনেছিলাম। সেই লসাগুর ধারণা কিন্তু আমাদের এই ক্লাসেও প্রয়োজন। তাই যারা গত ক্লাসটি করতে পারোনি বা মিস করে গেছো তারা কিন্তু অবশ্যই সে গত দুইটি ক্লাস অর্থাৎ বীজগাণিতীয় রাশির ওই দুটি ক্লাস করে এসে তারপর আমাদের সাথে এই ক্লাসে জয়েন করবা। আচ্ছা, তাহলে চলো আমাদের বীজগাণিতীয় ভগ্নাংশের আলোচনা শুরু করা যাক। তাহলে প্রথমে যে বিষয়টা আমরা আলোচনা করব প্রথমে তা হচ্ছে বীজগাণিতীয় ভগ্নাংশ কি। আমরা স্বাভাবিকভাবে ভগ্নাংশ বলতে সংখ্যার ভগ্নাংশ এটা বুঝতে জানি। যেমন এখানে 1/2 বা 2 ভাগের 1 অংশ লিখলাম, এটি একটি ভগ্নাংশ, এটি হচ্ছে সংখ্যার ভগ্নাংশ। ঠিক একইভাবে m/n যদি একটি ভগ্নাংশ হয়, এখানে m ও একটি সংখ্যা, n ও একটি সংখ্যা, কিন্তু সংখ্যার পরিবর্তে যদি ভগ্নাংশে আমরা বীজগাণিতিক রাশি ব্যবহার করি তখনই সেই ভগ্নাংশকে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারি। তাহলে দেখো এখানে এই যে x - y এটা হচ্ছে m এবং x² - y² এটা হচ্ছে n। এই m/n এর যে x - y বাই x² - y² এটি একটি বীজগাণিতিক ভগ্নাংশের উদাহরণ। আমরা এই ধরনের বীজগাণিতিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব মূলত এই ক্লাসে। তাহলে এই বীজগাণিতিক ভগ্নাংশের বিষয়ে আলোচনার যে প্রথম টপিকটা থাকে সেটা হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। এখন এই লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে লঘিষ্ঠ বা লঘু শব্দের অর্থ হচ্ছে ছোট, অর্থাৎ কোন একটা ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ মানে অনেকটা বোঝা যায় যে তাকে ছোট করা। কিন্তু ছোট কিভাবে করতে পারি? দেখো এখানে আমরা একটা সাধারণ সংখ্যার ভগ্নাংশ লিখেছি 20/4 অংশ। এখন এখানে যদি আমরা ভগ্নাংশকে হর এবং লবকে আমরা যদি একটু গুণনীয় আকারে বা উৎপাদক আকারে লিখি, দেখো 4 কে লেখা যায় 1 গুণ 4 বা এভাবে লিখলে সমস্যা নেই। আর 20 কে লেখা যায় দেখো 4 আর 5 গুণ করলে হয় 20। তাহলে দেখা যাচ্ছে যে লব এবং হর উভয়কেই 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই 4 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে ভগ্নাংশ থাকে 1/5 বা 5 ভাগের 1 অংশ। তাহলে দেখো 20/4 অংশ এবং 5 ভাগের 1 অংশ মূলত একই ভগ্নাংশ নির্দেশ করে। তাই এই 5 ভাগের 1 অংশকে বলা হয় 20/4 অংশের লঘিষ্ঠ রূপ বা ছোট আকার। তাহলে এটা হলো যে কোনো একটা ভগ্নাংশের লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেই ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে আমরা পৌঁছাতে পারবো।
তাহলে একইভাবে বীজগাণিতিক ভগ্নাংশেরও কিন্তু লঘিষ্ঠ আকার থাকে। দেখো এখানে একটি বীজগাণিতিক ভগ্নাংশ যেখানে a এবং b দুটি বীজগাণিতিক চলক, উপরে আছে a লব হিসেবে এবং নিচে হর আছে a স্কয়ার b। তাহলে এখন উপরে যেহেতু লব শুধু a আছে, নিচে হর a স্কয়ার কে লেখা যায় a গুণ a গুণ আর আছে b। তাহলে দেখো হর এবং লবকে উভয়কেই কিন্তু আমরা a দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে a দিয়ে ভাগ করলে ভাগফল দেখো উপরে লব থাকবে 1 এবং একটা a চলে গেলে তোমার নিচে বাকি থাকে একটা a গুণ b, অর্থাৎ 1/a গুণ b। এটা হচ্ছে আমার এই ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। এই যে 1/a গুণ b অর্থাৎ 1/ab, এটাকে বলতে পারি আমি a/a স্কয়ার b এর লঘিষ্ঠ রূপ। তাহলে এভাবে সাধারণ ভগ্নাংশের মতো আমরা বীজগাণিতিক ভগ্নাংশও কিন্তু লঘিষ্ঠ আকার অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যাতে ভাগ করে ছোট আকারে প্রকাশ করতে পারি। এক্ষেত্রে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে চলো এই লঘিষ্ঠকরণ শেখার পরে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে এই ভগ্নাংশ। এই যে একটা বীজগাণিতিক ভগ্নাংশ আছে a কিউব b স্কয়ার মাইনাস a স্কয়ার b কিউব ডিভাইডেড বাই a কিউব b মাইনাস a b কিউব, এই বীজগাণিতিক ভগ্নাংশের আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখন দেখো প্রথমে আমি লবের দিকে যদি খেয়াল করি, লবে যদি আমরা কমন নিই, এই কমন নেওয়ার বিষয়টাও কিন্তু আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায়ে আলোচনা করেছি। দেখো যদি কমন নিই তাহলে দেখো লবে এখানে একটা রাশি পদ আছে a কিউব b স্কয়ার আর এখানে আছে a স্কয়ার b কিউব। তাহলে এদের লবের দুইটি পদে অবশ্যই a স্কয়ার করে আছে, তাহলে আমরা এখানে a স্কয়ার কমন নিতে পারি। আবার দেখো এখানে আছে b স্কয়ার, এখানে আছে b কিউব, তাহলে এখানে b স্কয়ার b কিউব থাকলে অবশ্যই লব থেকে আমরা b স্কয়ারও কমন নিতে পারি। তাহলে এখন a স্কয়ার b স্কয়ার কমন নিলে দেখো এখানে আছে a কিউব b স্কয়ার, a কিউব b স্কয়ার কে a কিউব b স্কয়ার, একে যে জিনিসটা কমন নিলাম a স্কয়ার b স্কয়ার, আমরা জানি কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া, কম ভাগ করে দিলে দেখো শুধু a থাকে, তাহলে ভিতরে থাকবে শুধু a মাইনাস এখানেও দেখো a স্কয়ার b কিউব কে a স্কয়ার b স্কয়ার তে ভাগ করলে থাকে শুধু b, তাহলে a স্কয়ার b স্কয়ার ইনটু a মাইনাস b। আর নিচেও দেখো এখানে আছে a কিউব, এখানে আছে a, তাহলে শুধু a কমন যাবে, এখানে আছে b, এখানে আছে b কিউব, তাহলে শুধু b কমন যাবে। কমন নেওয়ার পর a কিউব b থেকে ab কমন নিলে থাকে a স্কয়ার মাইনাস এখানে ab কিউব থেকে ab কমন নিলে থাকে শুধু b স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এই লব এবং হর থেকে কমন নেওয়ার পরে প্রাপ্ত ভগ্নাংশের রূপ। তাহলে এখন দেখো নিচে আছে ab, এখানে আছে a স্কয়ার b স্কয়ার, তাহলে এটা কিন্তু কাটাকাটি চলে যায়, কারণ এখানে দেখো দুইটা a আছে a গুণ a এবং এখানে আছে দুইটা b b গুণ b, এখান থেকে একটা a আর একটা b যদি কাটাকাটি করে দিই তাহলে থাকে শুধু একটা ab, তাহলে এখানে আমরা ab লিখলাম, উপরে থাকলো a মাইনাস b। এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আমরা কিন্তু উৎপাদকের সাহায্যে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো লব এবং হরে a মাইনাস b কিন্তু কমন আছে, তাই আমরা a মাইনাস b কেও লব এবং হর থেকে ভাগ করে দিতে পারি। ভাগ করে দিলে এটা চলে যায়, এটাও চলে যায়, থাকবে শুধু ab ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে বন্ধুরা এই ab ডিভাইডেড বাই a প্লাস b হচ্ছে এই প্রদত্ত বীজগাণিতিক ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। তাহলে আমরা এখন যে কোনো বীজগাণিতিক ভগ্নাংশ দিলে এই লঘিষ্ঠ রূপ নির্ণয় করতে পারবো। কিভাবে? এই লঘিষ্ঠ রূপের জন্য লব এবং হরকে প্রথমে আমরা উৎপাদকে ভাগ করে নেব, উৎপাদকে ভাগ করার পরে কোন কোন জিনিস ভাগ চলে যায় তা আমরা সহজে নির্ণয় করতে পারি, তারপরে সেই ভাগ চলে যাওয়া পদগুলোকে বাদ দিয়ে দিলেই আমার থাকবে বীজগাণিতিক ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। তাহলে বন্ধুরা এই ভগ্নাংশের লঘিষ্ঠ রূপের ব্যাপারে আমরা আলোচনা করে ফেললাম। এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই লঘিষ্ঠকরণ নিয়ে চলো কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করি। দেখো প্রথম গাণিতিক সমস্যা বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, যেখানে ভগ্নাংশটা হচ্ছে 4x স্কয়ার y কিউব z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 9x টু দি পাওয়ার 5 y স্কয়ার z কিউব। এখন এটা যেহেতু প্রথম অঙ্ক, আমরা খুব সহজে করার জন্য ভেঙে ভেঙে করি। প্রথমে করব কি, যত যে ঘাতগুলো আছে x স্কয়ার y কিউব, এখানে যে x এর ঘাত 2, y এর ঘাত লবে 3, z এর ঘাত লবে 5, এই ঘাতগুলোকে আমরা গুণ আকারে লিখে ফেলবো। তাহলে লিখার ফলে দেখো এখানে পাচ্ছি 4
তারপরে দেখো এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, তারপরে ওয়াই কিউব মানে ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই, তারপরে জেড টু দি পাওয়ার 5 মানে জেড গুণ জেড গুণ জেড গুণ জেড গুণ জেড। তাহলে এভাবে দেখো আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এভাবে আমরা গুণ আকারে ভেঙে ভেঙে লিখলাম লবকে। তাহলে এবার হরকেও আমরা একইভাবে ভেঙে ভেঙে যদি লিখতে চাই, তাহলে দেখো প্রথমে আসে 9 গুণ এখানে আছে x টু দি পাওয়ার 5, তাহলে আমি x 5 বার গুণ দেব, x গুণ x গুণ x গুণ x গুণ x। তারপর আছে y স্কয়ার মানে y কে 2 বার আমি গুণ দেব। তারপর আছে দেখো z কিউব মানে z কে আমি 3 বার গুণ দেব, এই যে 3 বার গুণ দেওয়া হয়ে গেছে। তাহলে এখন দেখো, এখন আমরা হর এবং লবে যেগুলো জিনিস একই আছে সেগুলোকে আস্তে আস্তে করে কমন যেগুলো আছে ওগুলোকে ভাগ করে দেব। দেখো এখানে x আছে 2টা, এখানে নিচে লবে x আছে 5টা, তাহলে 2টা x হর এবং লব থেকে আমি ভাগ করে দিতে পারি। তারপরে দেখো এখানে y আছে 3টা, এখানে y আছে 2টা, তাহলে আমরা লব থেকে এবং হর থেকে 2টা y ভাগ করে দিতে পারি। তারপরে দেখো এখানে z আছে 5টা, এখানে z আছে 3টা, তাহলে আমরা লব এবং হর থেকে 3টা করে z ভাগ করে দিতে পারি। তাহলে বাকি থাকলো কি, উপরে বাকি থাকলো 4 গুণ দেখো একটা y আর 2টা z, এটা বাকি থাকলো। আর নিচে হরে বাকি থাকলো দেখো 9 গুণ এই যে 3টা x, আর কিছু বাকি থাকে না। তাহলে আমরা যদি একবারে লিখি, উপরে লব হয় 4yz² ডিভাইডেড বাই নিচে হর হচ্ছে 9x কিউব। এটাই হচ্ছে বন্ধুরা আমাদের প্রথম গাণিতিক সমস্যার সমাধান, যে ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ। এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে আমরা প্রথমে, এটা যেহেতু একটা সহজ অঙ্ক, আমরা একটু ভেঙে ভেঙে করলাম। পরবর্তীতে তোমাদের এই ট্রেন্ডটা বোঝা হয়ে গেলে কিন্তু আমরা আর এই ভেঙে ভেঙে করব না, একবারে ভাগ করে দেব। দেখো এখানে প্রথমে আমরা x y এবং z যতবার করে আছে ঘাত হিসেবে ততবার গুণ আকারে লিখলাম লব এবং হরের ক্ষেত্রে। তারপর যেগুলো কমন আছে সেই কমন গুলোকে আমরা লব এবং হর থেকে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পর লবে থাকলো 4yz² আর নিচে হরে থাকলো 9x³ এটাই হচ্ছে আমাদের এই প্রদত্ত বীজগাণিতিক ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। তাহলে বন্ধুরা এবার চলো আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাই। এখানে যে বীজগাণিতিক ভগ্নাংশ দিয়েছে দেখো x² - 7x + 12 এবং ডিভাইডেড বাই x² - 9x + 20। তাহলে এখানে দেখো দুটি দ্বিঘাত সমীকরণ দিয়েছে এবং এই দ্বিঘাত রাশিগুলোর কিন্তু আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতিতে, যেটা আমরা গত ভিডিওতে চতুর্থ অধ্যায়ে শিখেছি। তাহলে কাজেই দেখো চতুর্থ অধ্যায়ে মিডল টার্ম ব্রেকআপ বা উৎপাদকে বিশ্লেষণ, তারপরে লসাগু, প্রত্যেকটি নিয়মই কিন্তু আমাদের এই অধ্যায়ে কাজে আসছে। তাহলে আমাদের প্রথমে লবের যে রাশিটা আছে x² - 7x + 12, এটাকে আমরা চলো মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে দেখো এখানে x² এর সহগ আছে 1 আর কনস্ট্যান্ট টার্ম আছে 12, 1 আর 12 গুণ করলে হয় 12। তাহলে এবার আমাকে 7কে অর্থাৎ -7কে এমন ভাবে দুটি সংখ্যার যোগবিয়োগ আকারে লিখতে হবে a + b, যেন সেই a আর b এর গুণফল হয় +12। তাহলে দেখো যেহেতু আমাদের যোগফলটা ঋণাত্মক হচ্ছে এবং গুণফলটা ধনাত্মক হচ্ছে, অর্থাৎ আমাদের দুইটা সংখ্যাই কিন্তু ঋণাত্মক হইতে হবে। তাহলে দেখো 4 -4 আর -3 এগুলোকে একসাথে যোগ করলে -7 হয় এবং -4 আর -3 গুণ করলে কিন্তু +12 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের মিডল টার্ম ব্রেকআপের তাহলে পদ দুইটি। তাহলে x² - 7x কে লিখবো আমরা দেখো 4x - 3x আকারে। তাহলে -4x - 3x + 12 ডিভাইডেড বাই, এখন দেখো নিচের পদটা, নিচের যে দ্বিঘাত রাশিটা সেটা, এটা দিছে x² - 9x + 20, তাহলে এখানে x এর সহগ 1, x² এর সহগ 1 আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 20, তাহলে 1 আর 20 গুণ করলে হয় 20। তাহলে আমাদের এখানে যে -9 আছে সে -9 কে এমন দুইটি সংখ্যা আকারে যোগ করে লিখতে হবে যেন তাদের গুণফল, এই যে a + b সমান যদি -9 হয় ab সমান হবে 20। তাহলে দেখো যোগফল ঋণাত্মক, গুণফল ধনাত্মক, তাহলে অবশ্যই সংখ্যা দুইটা ঋণাত্মক হবে। ঋণাত্মক সংখ্যা গুণ করলে ধনাত্মক গুণফল হয়।
তাহলে দেখো যেহেতু 9 এবং হচ্ছে যোগফল চেয়েছে 9 এবং গুণফল 20, তাহলে 9 কে ভাঙিয়ে লেখা যায় দেখো -5 -4, 5 4 5 20। তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেলাম, আমরা -9x কে -5x -4x আকারে লিখব, তারপরে থাকবে +20। তাহলে এই ছিল আমাদের মিডল টার্ম ব্রেকআপের যে মাঝখানের পদটা ভাঙার পদ্ধতি। তাহলে এখন আমরা যদি কমন নিই, দেখো এখানে x² - 4x আছে, তাহলে কমন হয় x, তাহলে x কমন নিলে হয় x - 4। তারপরে দেখো এখানে -3x + 12, এখানে যদি আমরা -3 কমন নিই তাহলে আমরা x - 4 আবার পেয়ে যাব, ডিভাইডেড বাই দেখো এখানে x² - 5x কমন হচ্ছে x, তাহলে যায় x - 5। পরের দুইটা টার্ম দেখো -4 যদি আমরা কমন নিই তাহলে x - 5, তাহলে এখানে -4 কমন নিলে হবে x - 5, এই -5 আর -4 এই যে গুণ করলে হয় +20। তাহলে আমরা এখন কমন নেওয়ার ফলে যে ভগ্নাংশটা লব পেলাম, দেখো লবের দুটি উৎপাদক হচ্ছে x - 4 আর x - 3, তাহলে x - 4 তারপরে x - 3। তারপর হরের যে দুটি উৎপাদক পেলাম সেটা হচ্ছে দেখো x - 5 এবং x - 4, তাহলে x - 4। তাহলে এখন দেখো তো হর এবং লবে কি একই উৎপাদক আছে? হ্যাঁ আছে, এখানে দেখো এই যে x - 4 এবং x - 4 হর এবং লব উভয় পক্ষেই আছে। তাহলে আমরা এটা যদি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিই তাহলে দেখো x - 3 ডিভাইডেড বাই x - 5, এটাই হচ্ছে প্রদত্ত বীজগাণিতিক ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। এখন আমাদের এই উৎপাদকটা, এই যে আমরা ভর এবং লবে উৎপাদকটা করলাম, এই উৎপাদক ঠিক আছে নাকি চলো ক্যালকুলেটরের সাহায্যে একটু চেক করে নিই। তাহলে বন্ধুরা এখানে দেখো আমরা ক্যালকুলেটরটি দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে আমরা গত ভিডিওতে কিন্তু শিখেছিলাম যে আমাদের এই দ্বিঘাত রাশির উৎপাদকের অ্যান্সার বের করার জন্য আমাদের প্রথমে ক্যালকুলেটরের মোডে যেতে হবে, তারপরে 5 নাম্বার মোড ইকুয়েশন মোডে যেতে হবে। 5 নাম্বার মোড ইকুয়েশন মোডে যাওয়ার পরে আমাদের এই যে 3 নাম্বার মোড যেটা ax² + bx + c অর্থাৎ দ্বিঘাত রাশি, এই মোডে যেতে হবে। তারপর এই মোডে যাওয়ার পর দেখো আমাকে a b আর c চাবে। a হচ্ছে x স্কয়ারের সহগ, b হচ্ছে x এর সহগ এবং c হচ্ছে কনস্ট্যান্ট পদ। তাহলে আমরা এখানে x এই যে যদি লবের উৎপাদকটা বের করি, দেখো এখানে x স্কয়ারের সহগ 1, তাহলে এখানে 1 দিলাম। তারপর এখানে x এর সহগ -7, এই যে -7 দিলাম। তারপরে দেখো এখানে কনস্ট্যান্ট পদ হচ্ছে 12, তাই 12 দিলাম। সমান দিয়ে ইকুয়াল টু দিলে দেখো একটা ভ্যালু আসলো 4, এই যে দেখো x - 4 একটা উৎপাদক, আর একটা ভ্যালু আসলো 3, এই যে দেখো x - 3 একটা উৎপাদক। তাহলে আমাদের লবের উৎপাদক নির্ণয় ঠিক আছে। তারপরে আবার এসি চাপ দিয়ে আমরা এখন দেখো নতুন এই যে নিচে হরটা আছে, হরের দ্বিঘাত রাশিটার উৎপাদক বের করি। দেখো এখানে x স্কয়ারের সহগ 1, তাহলে আমরা 1 দিলাম। তারপরে এখানে x এর সহগ -9, দেখো -9 দিলাম, এই যে -9 দিলাম। তারপরে এখানে কনস্ট্যান্ট পদ হচ্ছে 20, তাহলে এই যে এখানে 20 দিলাম। এটা দেওয়ার পরে দেখো এই যে আবার এন্টার দিয়ে আবার ইকুয়াল দিলে দেখো প্রথম x1 এর ভ্যালু আসলো 5, এই যে দেখো x - 5, তারপরে x2 এর ভ্যালু আসলো 4, এই যে দেখো x - 4। তাহলে বন্ধুরা আমাদের ক্যালকুলেটরের সাহায্যে আমরা নিশ্চিত হলাম যে আমাদের এই গাণিতিক সমস্যার লব এবং হর উভয়েরই এই উৎপাদক নির্ণয় ঠিক আছে, অর্থাৎ আমাদের এই প্রদত্ত সমস্যার সমাধানও ঠিক আছে। তাহলে বন্ধুরা এবার চলো আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় যাই। আমাদের এই গাণিতিক সমস্যা তো আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে এই বীজগাণিতিক রাশিটিকে বা ভগ্নাংশটিকে। এখন দেখো প্রথমে এখানে লবে আছে x³ - y³, তারপরে ইনটু x² - x5 + y², তারপরে নিচে দেখো হরে আছে x² - y², তারপরে আছে x³ + y³। এখন যেহেতু এখানে দেখো এই x³ - y³ তারপর x³ + y³ তারপরে এই x² - y², এই তিনটি বীজগাণিতিক রাশিরই আমরা উৎপাদকের সূত্র জানি এবং এটা আমরা গত ভিডিওতে কিন্তু শিখেছিলাম। এই তিনটা উৎপাদকের সূত্র কিন্তু ব্যবহার করলে আমাদের এই লঘিষ্ঠ ভগ্নাংশটি লঘিষ্ঠ আকার আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে চলো বন্ধুরা আমরা প্রথমে এই যে এই তিনটা বীজগাণিতিক রাশি আছে এদের উৎপাদকের সূত্র প্রয়োগ করি। দেখো x³ - y³ এর উৎপাদকের সূত্র হচ্ছে x - y ইনটু x² + xy + y², শেষ। তারপরে এই পরের টার্মটুকু x² - xy + y² এটা একটা উৎপাদক, এটা এভাবেই রেখে দেব। তাহলে
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার উৎপাদকটি রেখে দিলাম। তাহলে আমাদের লবের কাজ হচ্ছে শেষ। এবার হচ্ছে হরের কাজ। প্রথমের যে হরে যেই রাশিটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের উৎপাদকের সূত্র আমরা জানি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তারপরে আছে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মতো এক্স কিউব প্লাস ওয়াই কিউবেরও আমরা উৎপাদকের সূত্র জানি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। শেষ। এখন চলো আমরা যেহেতু লব এবং হরের উৎপাদক নির্ণয় করে ফেলেছি, তাহলে আমরা এখন যেগুলো কমন উৎপাদক আছে বা কমন আছে সেগুলোকে ভাগ করে দিই। তাহলে প্রথমে দেখো এখানে আছে লবে এক্স মাইনাস ওয়াই, হরেও এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এটা আমাদের ভাগ চলে যাবে। তারপরে দেখো লবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, কিন্তু হরে এটা নেই, তাই এটা থাকবে। তারপরে দেখো লবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, হরেও কিন্তু আছে, তাহলে আমরা এই উৎপাদকটাও কেটে দিলাম। তাহলে থাকলো কি, উৎপাদক যেটা অবশিষ্ট থাকলো সেটা হচ্ছে উপরে লবে থাকলো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হরে যেটা অবশিষ্ট থাকলো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, যাকে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে বন্ধুরা এটা হচ্ছে এই প্রদত্ত বীজগাণিতিক ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। আমরা খুব সহজেই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়াই কিউবের উৎপাদকের সূত্র প্রয়োগ করে আমরা এই প্রদত্ত বীজগাণিতিক ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকার পরিণত করতে পেরেছি। তাহলে এই ছিল ভগ্নাংশের লঘিষ্ঠকরণ সংক্রান্ত আলোচনা। এবার চলো আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় এই টপিকটি এখন আলোচনা শুরু করি। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আমাদের যেটা প্রথমে লাগবে যে আমাদের ভগ্নাংশের হরগুলো লসাগু নির্ণয় করতে হবে, এবং এই লসাগুকে দিয়ে প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে, সেই ভাগফলকে দিয়ে আবার লবকে গুণ করতে হবে। এই বিষয়টি কিন্তু সাধারণ সংখ্যার যে ভগ্নাংশ আছে সেগুলোর ক্ষেত্রে একইভাবে প্রয়োগ হয়। যেমন ধরো আমাদের কাছে যদি তিনটি সংখ্যার ভগ্নাংশ থাকে, দেখো একটি 2 ভাগের 1 অংশ, একটি 3 ভাগের 2 অংশ এবং অন্যটি 5 ভাগের 1 অংশ। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সংখ্যার ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। কিভাবে? দেখো সাধারণ হর বলতে বোঝায় যে প্রত্যেকটি ভগ্নাংশের হর একই থাকবে, এরকম একটি রূপ। তাহলে দেখো এখানে যে ভগ্নাংশের হরগুলো আছে সেটা হচ্ছে 2, 3 আর 5। এখন এই 2, 3 আর 5 এর লসাগু প্রথমে আমাদের নির্ণয় করতে হবে। 2, 3 আর 5 এর লসাগু কত? দেখো 2, 3 আর 5 এর লসাগু হচ্ছে 30 বা 30। কিভাবে? দেখো এই যে 30 হচ্ছে 2 কে 15 দিয়ে গুণ করলে হয় 30, তারপর হচ্ছে 3 কে 10 দিয়ে গুণ করলে হয় 30, আর 5 কে 6 দিয়ে গুণ করলে হয় 30। এই 30 হচ্ছে 2, 3 আর 5 এর লসাগু। তাহলে আমরা এখানে লসাগু পেলাম 30। এই 30 কে দিয়ে কি করতে হবে? দেখো এই লসাগুকে দিয়ে প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে লসাগুকে, তাহলে এবং সেই ভাগফলকে দিয়ে প্রত্যেকটি ভগ্নাংশের লবকে আবার গুণ করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা 30 কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল হয় 15, তাহলে এই 15 এই ভাগফলকে যদি আমরা লব দিয়ে গুণ করি তাহলে হয় 15 বাই নিচে হচ্ছে 30। ঠিক আছে, শেষ। তারপরে পরের ভগ্নাংশটা দেখো, পরের ভগ্নাংশ এখানে নিচে সাধারণ হরটা হবে 30। দেখো এই 30 লেখার পর 30 কে যদি 3 দিয়ে ভাগ করি ভাগফল হয় 10। এই 10 কে যদি আমরা আবার লব দিয়ে গুণ করি তাহলে গুণফল হয় 20। এই 20 বাই 30 হচ্ছে এটার সাধারণ ভগ্নাংশের, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের রূপ। তারপরে দেখো 5 ভাগের 1, এই ভগ্নাংশের প্রথমে 30 কে আমরা 5 দিয়ে ভাগ করি ভাগফল হয় 6। তারপর এই 6 কে যদি আমরা লবের সাথে গুণ করি তাহলে হয় 6 ডিভাইডেড বাই 30। শেষ। তাহলে এই যে 30 বাই 15, 30 ভাগের 15 অংশ, 30 ভাগের 20 অংশ এবং 30 ভাগের 6 অংশ, এই যে সাধারণ হর বিশিষ্ট আমরা এই তিনটি ভগ্নাংশ পেলাম, এটাই হচ্ছে এই প্রদত্ত তিনটি ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের রূপ। তাহলে দেখো এই সংখ্যার ভগ্নাংশকে যেভাবে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম,
ঠিক একইভাবে আমরা বীজগাণিতিক ভগ্নাংশকেও এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে পারি। যেমন ধরো এখানে আমরা তিনটি ভগ্নাংশ লিখেছি, সে ভগ্নাংশ হচ্ছে দেখো x/y, তারপরে a/b আর m/n। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এই তিনটি ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা এদের এইখানে যে তিনটি হর আছে y, b আর n, এদের লসাগু নির্ণয় করব। এদের লসাগু যেহেতু এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে আমরা এদের লসাগু নির্ণয় করতে পারি y, b, n, একদম সরাসরি তিনটার গুণফলের সমান। তাহলে এটা হচ্ছে লসাগু। তাহলে এখন লসাগুকে দিয়ে আমরা প্রত্যেকটা হর ভাগ করব। তাহলে এই লসাগুটা হচ্ছে আমাদের এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের হর। তাহলে এখানে আমরা লিখলাম ybn, এখানে লিখলাম ybn, এখানে লিখলাম ybn। এবার আসো প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ আছে x, হচ্ছে লব। তাহলে আমরা এখন করব কি, প্রথমে হরকে দিয়ে এই লসাগুকে ভাগ করব। ybn কে y দিয়ে ভাগ করলে থাকে, এই ybn কে y দিয়ে ভাগ করলে থাকে শুধু bn। এই ভাগফলকে এখন আমরা লবের সাথে গুণ দেব। তাহলে x bn, এটা হচ্ছে আমাদের লব। তারপরে দেখো যদি পরের ভগ্নাংশটা দেই, পরের ভগ্নাংশের হর হচ্ছে b, তাহলে ybn কে শুধু b দিয়ে ভাগ করলে থাকে yn। তাহলে এই yn দিয়ে আমরা এখন এই a কে গুণ দিব, তাহলে ayn, এটা পেলাম। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্ট রূপ। এবার তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো ybn, একে যদি আমরা এই হর n দিয়ে ভাগ করি থাকে শুধু yb। এখন এই yb কে যদি আমরা m দিয়ে অর্থাৎ এখানে লব দিয়ে গুণ করি তাহলে হবে myb। তাহলে এটাই হচ্ছে বন্ধুরা এই যে x/a, a/b আর m/n এর সাধারণ হর বিশিষ্ট রূপ, যেখানে এই তিনটি ভগ্নাংশ আমরা পেলাম। তাহলে বন্ধুরা এভাবে আমরা লসাগু নির্ণয় করে তারপর প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করে সেই ভাগফলকে যদি আবার লব দিয়ে গুণ করি তাহলে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলো পাবো আর হর হবে সেই লসাগু। তাহলে এভাবে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের নির্ণয় করতে পারি বীজগাণিতিক ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে এবার চলো কয়েকটি গাণিতিক সমস্যা দেখি যেগুলোতে আমাদের কয়েকটি বীজগাণিতিক ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে দেখো এখানে প্রথম গাণিতিক সমস্যাটা হচ্ছে যে x - y by xy, y - z by yz আর z - x by zx, একে সাধারণ এই তিনটি ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা প্রথমে এদের যদি হরগুলো লিখি, হরগুলো হচ্ছে ভগ্নাংশের হরগুলো হবে xy আর yz আর zx, এবং এদের এখন আমরা লসাগু নির্ণয় করব। এদের লসাগু যদি হয় দেখো এখানে xy, yz আর zx আছে, অর্থাৎ xyz এই তিনটি চলক নিয়ে হবে। তাহলে এই xyz ই কিন্তু আমাদের লসাগু শেষ। কারণ দেখো এখানে যেহেতু সবার সাথে একটা একটা করে কমন, দেখো এই দুটির মধ্যে একটা উৎপাদক আছে, আবার এই দুটির মধ্যে একটা আছে, এই দুটির মধ্যেও একটা আছে, তাই প্রত্যেকটি উৎপাদকই তোমার এখানে হবে লসাগু। কাজেই এটা পেলাম যে হরগুলোর লসাগু হচ্ছে xyz। তাহলে আমরা যেই তিনটি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ পাবো তাদের সাধারণ হর হচ্ছে এই লসাগু, অর্থাৎ xyz শেষ। এটা আমরা লিখে ফেললাম। এবার দেখো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে xy, তাহলে এই লসাগু xyz কে যদি আমরা xy দিয়ে ভাগ করি ভাগফল হবে শুধু z। এই ভাগফলকে দিয়ে যদি আমরা এখন এখানে এই লবকে গুণ করি তাহলে হবে zx - yz, এখানে আমরা গুণ করে দিলাম শেষ। তাহলে প্রথম ভগ্নাংশ আমার রূপান্তর হয়ে গেল। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশের হর আছে yz, তাহলে আমরা যদি এই লসাগু xyz কে yz দিয়ে ভাগ করি ভাগফল আসে দেখো এটা চলে যায় শুধু x, ভাগফল হয় শুধু x। তাহলে x দিয়ে আমরা এখন এই লবকে গুণ করে দেব, তাহলে হয় xy - zx শেষ। এবার তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশের দেখো হর আছে শুধু zx,
তাহলে এবার আমরা লসাগু xyz কে zx দিয়ে ভাগ করব। দেখো x x চলে যায়, z z চলে যায়, থাকে শুধু y। এই ভাগফল y কে দিয়ে আমরা লবকে গুণ দেব। তাহলে z - x কে y দিয়ে গুণ করলে থাকবে yz - xy। শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রদত্ত তিনটি বীজগাণিতিক ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের রূপ। তাহলে আমরা কি করলাম, শুধুমাত্র একই নিয়ম অনুসরণ করে প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করব। সেই লসাগুই হবে সাধারণ হর। তারপরে এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলোর লব নির্ণয় করতে হলে আমরা লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলাম, তারপর সেই ভাগফলকে লবের সাথে গুণ করে দিলাম। শেষ। এভাবে আমরা এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রথম গাণিতিক সমস্যাটা সমাধান করে ফেললাম। এবার চলো আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এখানে আমাকে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, x মাইনাস ওয়াই বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব এবং y মাইনাস জেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই তিনটি বীজগাণিতিক ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের যেহেতু প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে এবং লসাগু নির্ণয় করার জন্য কিন্তু উৎপাদক নির্ণয় করা জরুরি। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হর x মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে লিখতে পারি x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আকারে। তারপরে দেখো পরের ভগ্নাংশের হর x কিউব প্লাস ওয়াই কিউব, একে উৎপাদকের সাহায্যে লেখা যায় x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে শেষ ভগ্নাংশের হর হচ্ছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যাকে লেখা যায় x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। শেষ। এখন দেখো আমরা যদি এখন এই তিনটি হরের লসাগু নির্ণয় করতে যাই, তাহলে দেখো এখানে x মাইনাস ওয়াই আছে দুইবার, x মাইনাস ওয়াই আছে একবার, এখানে নাই। তাহলে x মাইনাস ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। তাহলে আমার লসাগুতে গুণিতক হিসেবে হাইয়েস্ট পাওয়ারটাই থাকবে, এটা লসাগুতে থাকবে। তাহলে এটার কাজ হয়ে গেল। তারপরে দেখো এখানে আছে একবার x প্লাস ওয়াই, এখানে আছে একবার x প্লাস ওয়াই, তাহলে এটাও এই x প্লাস ওয়াইটাও আমার লসাগুর মধ্যে থাকবে। তারপরে দেখো x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই উৎপাদকটা সিঙ্গেল আছে, এই উৎপাদকটাও আমার লসাগুর মধ্যে থাকবে। শেষ। তাহলে x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। শেষ। তাহলে এই যে আমরা এই যে প্রদত্ত তিনটা ভগ্নাংশের হর আছে সেগুলোকে উৎপাদক নির্ণয় করলাম, তারপর এর সাহায্যে সহজেই লসাগু নির্ণয় করে ফেললাম। লসাগু হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই লসাগুটা হবে হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের সাধারণ হর। তাহলে এই সাধারণ হরটা আমরা এখানে লিখে ফেলি। দেখো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আরো দুইবার করে আমরা লিখব x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপর আবার লিখব x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই লসাগুকে দিয়ে এই লসাগুকে প্রত্যেকটা হর দিয়ে ভাগ করতে হবে, তারপর সেই ভাগফলটাকে লবের সাথে গুণ দিতে হবে। তাহলে দেখো প্রথমে প্রথম হর হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা যদি আমি ভাগ করে দিই এটা চলে যায়, থাকে হচ্ছে এই x প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে x প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এই লবটা থাকবে x প্লাস ওয়াই। শেষ। পরে x কিউব প্লাস ওয়াই কিউব, x কিউব প্লাস ওয়াই কিউব মানে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে এইটুকু অংশ চলে যায়, থাকে শুধু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সাথে আরেকটা x মাইনাস ওয়াই যুক্ত হবে। আচ্ছা, সর্বশেষ x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর উৎপাদক হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন এটাকে যদি লসাগু, এটাকে দিয়ে যদি লসাগুটাকে ভাগ করি তাহলে দেখো x মাইনাস ওয়াই একটা একটা কাটা যায়, তাহলে একটা x মাইনাস ওয়াই থাকে, x প্লাস ওয়াই চলে যায়, আর থাকে x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। শেষ। তারপরে এখানে যে y মাইনাস জেড আছে, এই y মাইনাস জেডটা এখানে বসে যাবে। শেষ। তাহলে এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো সাধারণ হরটা সেম থাকবে,
সাধারণ হরটা সেম থাকলেও এখানে লব দেখো এখানে x প্লাস ওয়াই আছে, এখানেও x প্লাস ওয়াই আছে। তাহলে এটাকে যদি আমরা গুণ করে লিখি, তাহলে গুণ করে লেখা যায় x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই সাধারণ হরটা যা আছে, যে লসাগুটা পেলাম সেটাই থেকে যাবে। শেষ। তারপরে এটাকে যদি আমরা দেখো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে আর x মাইনাস ওয়াই আরেকটা আছে, তাহলে এটাকে আমরা x মাইনাস ওয়াই হোল কিউব লিখতে পারি, আর নিচে যেটা সাধারণ হর আমরা পেয়েছি সেটাই থাকবে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর সর্বশেষে এখানে যে যে অংশটুকু আছে দেখো x মাইনাস ওয়াই ইন্টু এটা যেভাবে আছে ওভাবেই থাকবে, x minus y into x square minus xy plus y square into y minus z, আর নিচে এই সাধারণ হরটা x minus y whole square into x plus y into x square minus xy plus y square এটা থেকে যাবে। তাহলে বন্ধুরা এভাবে আমরা যদি বীজগাণিতিক রাশির এরকম সূত্র দিয়ে দেয় যার উৎপাদকের সূত্র আমাদের জানা আছে, সেই উৎপাদকের সূত্র প্রয়োগ করেও কিন্তু আমরা এই সাধারণ হর বিশিষ্ট বীজগাণিতিক ভগ্নাংশ নির্ণয় করতে পারি। নিয়ম একই, আমাদের প্রদত্ত ভগ্নাংশের হরগুলো লসাগু বের করতে হবে, এই লসাগুই হবে সাধারণ হর। তারপরে এই লসাগুকে দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে, সেই ভাগফল দিয়ে লবকে গুণ করতে হবে, তাহলেই আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো লব পেয়ে যাব। এভাবে আমরা বন্ধুরা এই প্রদত্ত তিনটি বীজগাণিতিক ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে ফেললাম। তাহলে বন্ধুরা এবার চলো আমরা আরো একটি এই গাণিতিক সমস্যার সমাধান করি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয়ের জন্য। তাহলে দেখো এখানে আমাদের দুটি ভগ্নাংশ দিয়েছে, একটি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং আরেকটি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 এবং আরেকটি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এখন মজার বিষয় হচ্ছে দেখো এখানে তিনটি ভগ্নাংশ নিচে হরই হচ্ছে দ্বিঘাত রাশি। তাহলে আমাদের এই তিনটি ভগ্নাংশের ক্ষেত্রেই প্রথমে উৎপাদক নির্ণয় করতে হবে মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতিতে। তাহলে চলো আমরা এই তিনটি ভগ্নাংশের হরগুলোর উৎপাদকের বিশ্লেষণ প্রথমে করি, তারপর এদের লসাগু নির্ণয় করব, তারপরে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ পাবো। তাহলে চলো এখানে প্রথম ভগ্নাংশের হর যেটা আছে সেটা আমরা লিখি। এখানে এই যে প্রথম ভগ্নাংশের হর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এখন দেখো এটা যেহেতু মিডল টার্ম ব্রেকআপ করতে হবে, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ 1, কনস্ট্যান্ট পদ 6, তাহলে 1 আর 6 গুণ করলে হয় 6। তাহলে আমাকে এই মাইনাস 5 কে এমন দুইটি সংখ্যার যোগফল আকারে লিখতে হবে, দুইটি সংখ্যার যেন তাদের গুণ করলে গুণফল প্লাস 6 হয়। এখন যেহেতু দেখো যোগফল ঋণাত্মক এবং গুণফল ধনাত্মক, তাহলে অবশ্যই সংখ্যা দুইটাই ঋণাত্মক হবে বা নেগেটিভ হবে। তাহলে দেখো এখানে -5 কে যদি আমরা -2 -3 লিখি, এদের গুণ করলে কিন্তু +6 হয়। তাহলে হয়ে গেল আমাদের। তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে পেলাম x² 5x কে লিখবো -2x -3x +6 সমান। তাহলে এখন x² -2x, এখানে x কমন যায়, x কমন নিলে হয় x - 2, এখানে -3 কমন যায় -5x + 6 এর ক্ষেত্রে, দিয়ে কমন গেলে হয় x - 2। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় x - 2 x - 3। শেষ। এখন আসো দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর যদি আমরা এখানে লিখি, দেখো এটা হচ্ছে x² - 7x x² - 7x + 12। এখন দেখো এখানে x² এর সহগ 1, কনস্ট্যান্ট পদ 12, গুণ করলে হয় 12। তাহলে এখন -7 কে আমাদের এমন দুটো সংখ্যার যোগফল আকারে লিখতে হবে যেন তাদের গুণফল 12 হয়। তাহলে এখন -7 কে দেখো আমরা -4 -3 লিখতে পারি এবং -4 আর -3 গুণ করলে কিন্তু +12 হয়। তাহলে এখানে লিখি x² - 4x - 5x + 12 সমান
এক্স স্কোয়ার মাইনাস 4x থেকে x কমন যায়, তাহলে x মাইনাস 4, মাইনাস 5x প্লাস 12 থেকে মাইনাস 3 কমন যায়, তাহলে x মাইনাস 4। তাহলে অ্যান্সারটা পেলাম, সেটা হচ্ছে x মাইনাস 4, x মাইনাস 3। শেষ। এখন লাস্ট তৃতীয় ভগ্নাংশের যে হর আছে, তৃতীয় ভগ্নাংশের হর আমরা এখন নির্ণয় করব। তাহলে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে দেখো x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে এখানে লিখলাম x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে এখন দেখো x স্কয়ারের সহগ 1 আর কনস্ট্যান্ট পদ 20, তাহলে গুণফল হচ্ছে 20। এখন আমাদের মাইনাস 9 কে এমন দুইটি সংখ্যার যোগফল আকারে লিখতে হবে যেন তাদের গুণফল প্লাস 20 হয়। তাহলে এটা সহজ, মাইনাস 9 কে মাইনাস 5 মাইনাস 4 যদি আমরা লিখি এবং মাইনাস 5 মাইনাস 4 গুণ করলে হয় প্লাস 20। তাহলে এটা লিখলাম আমরা এখানে, তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। তাহলে x স্কয়ার মাইনাস 5x থেকে x কমন যায়, তাহলে x মাইনাস 5, আর মাইনাস 4x প্লাস 20 থেকে মাইনাস 4 কমন যায়, তাহলে x মাইনাস 5। তাহলে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4, এটাই হচ্ছে এই তৃতীয় ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ। এবার দেখো আমরা যে তিনটি ভগ্নাংশের হর পেলাম তা হচ্ছে, দেখো প্রথমটা x মাইনাস 2, x মাইনাস 3, পরেরটা x মাইনাস 4, x মাইনাস 3 এবং পরেরটা x মাইনাস 5, x মাইনাস 4। তাহলে দেখো এখানে কমন উৎপাদক কি কি আছে, তাহলে আমরা যদি লসাগু বের করতে চাই, দেখো লসাগু হচ্ছে x মাইনাস 2 একবার আসবে, তারপর x মাইনাস 3 একবার আসবে, তারপর x মাইনাস 4 একবার আসবে, আর লাস্ট x মাইনাস 5 একবার আসবে। এই চারটি উৎপাদকের সমন্বিত গুণফল। তাহলে এটা হচ্ছে লসাগু। তাহলে আমরা আমাদের সাধারণ হর কিন্তু পেয়ে গেলাম। তাহলে সাধারণ হরটা আমরা এখানে তিনবার লিখে ফেলি, x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5। আরো দুইবার লিখি, something by x minus 2, x minus 3, x minus 4, x minus 5। তারপরে আরেকবার লিখি x minus 2, x minus 3, x minus 4, x minus 5। শেষ। তাহলে দেখো এখন প্রথম ভগ্নাংশের হর হচ্ছে x minus 2, x minus 3। তাহলে একে যদি x minus 2, x minus 3 তে ভাগ করি, তাহলে থাকবে শুধু x minus 4, x minus 5। তাহলে এই x minus 4, x minus 5 হচ্ছে আমার লবে গুণ হয়ে যাবে। তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর দেখো x minus 4, x minus 3, তাহলে x minus 4 আর x minus 3 বাদে বাকি দুইটা হচ্ছে গুণফল। তাহলে বাকি দুইটা গুণফল যদি আমরা লিখি, তাহলে x minus 2, x minus 5 এভাবে থাকে। আর তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে x minus 5, x minus 4, তাহলে x minus 4, x minus 5 চলে যাবে, থাকবে শুধু x minus 2, x minus 3। তাহলে বন্ধুরা এটাই হচ্ছে এই তিনটি ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্ট রূপ। এখানে খুব সহজে আমরা প্রথমে উৎপাদকের বিশ্লেষণ করলাম, তারপরে এই সেই উৎপাদক বিশ্লেষণ তিনটি থেকে আমরা লসাগু নির্ণয় করলাম, তারপর সেই লসাগুগুলোকে প্রতিটা হর দিয়ে ভাগ করে লবের সাথে গুণ করে দিয়ে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেলাম। এবার চলো একটু ক্যালকুলেটরের সাহায্যে মিলিয়ে দেখি আমাদের এই প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশের হরগুলোর উৎপাদকে বিশ্লেষণ ঠিক আছে কিনা। তাহলে বন্ধুরা এই যে দেখো আমরা ক্যালকুলেটরের ইকুয়েশন মোডে ইতিমধ্যে আছি। এখানে আমাদের x স্কয়ারের সহগ হলো প্রথমে 1 প্রথম ভগ্নাংশের হরের ক্ষেত্রে, তারপর x এর সহগ -5, তারপরে কনস্ট্যান্ট পদ হচ্ছে 6, তাহলে এই যে 6 দিলাম। দেখো ইকুয়াল টু হচ্ছে x1 সমান 3, এই যে দেখো 3 একটা উৎপাদক, আর একটা হচ্ছে x2 সমান 2, এই যে 2 আরেকটা উৎপাদক। তাহলে এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর, দেখো এখানে এসি দিয়ে আমরা আবার এসি দিলাম, ক্লিয়ার করে নিলাম। দেখো x স্কয়ারের সহগ 1, তারপর x এর সহগ -7, তারপরে কনস্ট্যান্ট পদ হচ্ছে 12, এখানে 12 দিলাম। তাহলে দেখো x1 একটা উৎপাদক 4, এই যে দেখো 4 আমরা পেয়েছি, আর আরেকটা উৎপাদক 3, এই যে 3 আমরা পেয়েছি। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হরেরও উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে। তারপরে দেখো তারপরে সর্বশেষ যে প্রবলেমটা সেটা হচ্ছে দেখো x স্কয়ার মাইনাস 9x প্লাস 20, তাহলে x স্কয়ারের সহগ 1, x এর সহগ -9, কনস্ট্যান্ট পদ 20, এই যে ইকুয়াল টু দিয়ে আবার ইকুয়াল টু দিলাম। দেখো প্রথম উৎপাদক 5, এই যে 5 আসছে, আর দ্বিতীয় উৎপাদক 4, এই যে 4 আসছে। তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে। তাহলে বন্ধুরা এরই মাধ্যমে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ সংক্রান্ত
গাণিতিক সমস্যা আমরা সম্পূর্ণ করলাম। এবার চলো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ, যা এই অধ্যায়ের সর্বশেষ টপিক, সেই ব্যাপারে আলোচনা করি। ভগ্নাংশের যোগ বিয়োগ কিন্তু সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করি সেভাবেই আমরা বীজগাণিতিক ভগ্নাংশের যোগ বিয়োগ করব। দেখো এখানে আমাদের তিনটি সাধারণ সংখ্যা বিশিষ্ট ভগ্নাংশ আছে, 2/1 প্লাস 3/2 প্লাস 5/1। একে আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করার ক্ষেত্রে প্রথমে আমাদের কি এদের লসাগু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে আমরা যদি একে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, এখানে দেখো হর আছে 2, 3 আর 5। 2, 3 আর 5 এদের লসাগু আমরা ইতোমধ্যে বের করেছি কয়েকটি অঙ্ক আগে। এদের লসাগু হচ্ছে 30। তাহলে আমি এদেরকে 30 প্লাস এখানেও 30 প্লাস এখানেও 30 লিখলাম। এখন 30 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় 15। 15 কে 1 দিয়ে গুণ করলে থাকে 15। তারপর 30 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 10। 10 কে 2 দিয়ে গুণ করলে হয় 20। তারপর 30 কে 5 দিয়ে ভাগ করলে হয় 6। 6 কে 1 দিয়ে গুণ করলে হয় 6। তাহলে এইটা হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলা। তাহলে এখন যদি সরাসরি যোগ করে দিই, দেখো 30 নিচে হবে 15 প্লাস 20 প্লাস 6। তাহলে দেখো 5 আর 6 যোগ করলে হয় 11, হাতে থাকে 1। 11 1 আর 2 মিলে হয় 3। 3 আর 1 4। তাহলে 41/30। এটাই হচ্ছে আমাদের এই তিনটি ভগ্নাংশের যোগফল। তাহলে সংখ্যার ভগ্নাংশ নির্ণয়ের মতো এবার চলো আমরা বীজগাণিতিক ভগ্নাংশের যোগ করি। এখানে দেখো সেই একই এই তিনটি ভগ্নাংশ আমরা ইতিমধ্যে নিয়ে আলোচনা করেছি, যে এখানে x/y প্লাস a/b প্লাস n/n। এখানে হরগুলো হচ্ছে y b n, তাহলে লসাগু হচ্ছে সরাসরি এদের গুণফল y b n। তাহলে আমি এখানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের জন্য 3 বার y b n লিখলাম, y b n প্লাস y b n। এখন y b n কে দিয়ে y b n কে y দিয়ে ভাগ করলে থাকে শুধু b n, তাহলে b n আর x গুণ করলে হয় b n x। তারপর y b n কে b দিয়ে ভাগ করলে হয় থাকে শুধু y n, a আর y n গুণ করলে হয় a y n। তারপরে দেখো y b n কে n দিয়ে ভাগ করলে থাকে শুধু y b আর m গুণ করলে হবে m y b। শেষ। তাহলে এখন আমরা যদি যোগফলকে সবগুলো একত্রে যোগ আকারে লিখি, তাহলে দেখো নিচে হচ্ছে ybn, উপরে হচ্ছে bnx প্লাস ayn প্লাস myb। শেষ। এটাই হচ্ছে, এইভাবেই আমরা বীজগাণিতিক ভগ্নাংশেরও যোগফল নির্ণয় করতে পারি। এবার চলো কয়েকটি যোগফল বিয়োগফল এবং একসাথে যোগফল এবং বিয়োগফল বিশিষ্ট সমস্যা, অর্থাৎ সরল করো এই ধরনের কিছু গাণিতিক সমস্যা দেখি। তাহলে দেখো নেক্সট গাণিতিক সমস্যা বলেছে আমাকে এই তিনটি ভগ্নাংশকে যোগ করতে হবে। দেখো এখানে প্রথম ভগ্নাংশটা হচ্ছে 1/x - 2, তারপরে প্লাস 1/x + 2, তারপরে প্লাস 4/x² - 4। তাহলে আমরা করব কি, প্রথমে আমরা একসাথে যোগ করতে পারি অথবা দুইটি করে যোগ করতে পারি। তাহলে আমরা কাজ করি, প্রথমে এই দুটি ভগ্নাংশ যোগ করব, তার সাথে তৃতীয় ভগ্নাংশটি যোগ করে দিব। তাহলে এখন দেখো যেহেতু x - 2 এবং x + 2 এই দুটির মধ্যে এই উৎপাদক দুটির লসাগু হবে এদের গুণফলের সমান, কারণ এদের কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে আমরা সরাসরি যদি এই লসাগুটা লিখে ফেলি, দেখো x + 2 * x - 2 এটা লসাগু। তাহলে এখন x - 2 কে x + 2 * x - 2 দিয়ে ভাগ করলে, বা x + 2 x - 2 কে x - 2 দিয়ে ভাগ করলে দেখো ভাগফল হয় x + 2, 1 এর সাথে x + 2 যোগ করলে হয় x + 2। তারপরে প্লাস এখানে দেখো আমরা আবার সাধারণ হর বিশিষ্টর জন্য x + 2 x - 2 লিখলাম। তারপরে দেখো x + 2 x - 2 কে x + 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় x - 2 এবং 1 এর সাথে এটা গুণ করলে হয় এখানে x - 2। শেষ। তারপর এখানে যা চতুর্থ ভগ্নাংশটা যা ছিল তাই আমরা রেখে দিলাম। তাহলে এখন দেখো এখানে আমি সরাসরি যদি দুটো যোগ করে দিই, x + 2 + x - 2, আর এখানে থাকে x + 2 * x - 2। শেষ। তারপরে প্লাস 4/x² - 4। এখন দেখো এখানে x + 2 আর x - 2 এই হরটাকে একসাথে আমরা যদি উৎপাদকের সূত্র ফেলাই তাহলে হয় x² - 4। তাহলে এটা আমি লিখলাম x² - 4
এখানে দেখো এক্স আর এক্স যোগ করলে হবে টয়েস এক্স, প্লাস টু আর মাইনাস টু চলে যায়, তাহলে আর এখানে থাকবে হচ্ছে 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে দেখো আমার যে যোগফলটা থাকলো সেটা হচ্ছে টয়েস এক্স। এখানে যেহেতু হর একই, তাই আমরা সরাসরি, এটা সাধারণ হর বিশিষ্ট ইতিমধ্যে আছে, তাই আমরা সরাসরি যোগ করে দিলাম টয়েস এক্স প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে বন্ধুরা এটাই হচ্ছে আমাদের এই প্রথম গাণিতিক সমস্যার যোগফল নির্ণয়। এখন আমাদের এই যোগফল নির্ণয় ঠিক হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো? এটা কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে চেক অ্যান্সার চেক করে নিতে পারো। কিভাবে? দেখো, প্রথমে আমরা করব কি, ক্যালকুলেটরে যে প্রশ্নটা দেওয়া আছে সরাসরি এই প্রশ্নটা ক্যালকুলেটরে তুলব। দেখো এই জন্য আমাদের প্রথমে ক্যালকুলেটরকে কম্পাউন্ড মোডে নিয়ে যেতে হবে, নিয়ে গেলাম। তাহলে এখন সরাসরি এই প্রশ্নটা তুলব। তাহলে দেখো প্রথমে কি আছে, 1/x - 2, তাহলে 1, তারপরে যে ভগ্নাংশ চিহ্ন 1/x, এই যে x হচ্ছে আলফা দিয়ে এই যে ব্র্যাকেট দিলে x হয় -2। ঠিক আছে, দেখো প্রশ্নের মতো 1/x - 2 তুললাম, তারপরে কি প্লাস, এই যে অ্যারো দিয়ে এখানে প্লাস বসালাম, তারপর আবার ভগ্নাংশ, তাহলে 1/x + 2, এই যে x + 2, তারপর অ্যারো দিয়ে আবার প্লাস, তারপর 1 এখানে দেখো 4/x² - 4, তাহলে এখানে 4 হবে উপরে, 4/x², এই যে x² - 4 শেষ। এবার পুরো কোশ্চেনটা তোলার পরে আমাদের ক্যালক বাটনটা প্রেস করতে হবে, ক্যালক। এখন তাহলে x এর মান কত, এখানে আমি x এর মান যা ইচ্ছা দিতে পারি, ধরো x এর মান 5 দিলাম। ঠিক আছে, 5 দিলে দেখো x এর মান 5 দিলে এটার অ্যান্সার আসে সমান দিলে 2/3। তাহলে আমি এখানে অ্যান্সারটা লিখে রাখি, এখানে অ্যান্সার হচ্ছে 2/3, তাহলে এটা লিখে রাখলাম। এবার আমাদের যা করতে হবে তা হচ্ছে এই যে অ্যান্সারটা আমরা পেয়েছি এটাকে ক্যালকুলেটরে তুলে x এর একই মান বসিয়ে দেখব। তাহলে এখানে দেখো, এই যে এখানে আমরা এসি দিয়ে বের হয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে কি ভগ্নাংশ চিহ্ন, উপরে হবে টয়েস এক্স প্লাস 4, তাহলে এই যে আমি এখানে 2 লিখলাম, তারপর x লিখলাম, তারপরে প্লাস 4, আর নিচে থাকলো x² - 4, তাহলে এখানে x² লিখলাম -4 লিখলাম, তারপরে ক্যাল বাটন চাপতে x এর মান 5 দিয়েছিলাম, এবার 5ই দিব, 5 দিলেও দেখো অ্যান্সার আসে 2/3। তাহলে এটার অ্যান্সারও 2/3 আসে। দেখো দুইটি অ্যান্সার কিন্তু পরস্পর সমান, তাই আমাদের এই অঙ্কে ঠিক আছে। তাহলে আমাদের এই যোগ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা বিয়োগফল নির্ণয় সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা দেখে আসি। দেখো এখানে যে দুইটি ভগ্নাংশকে বিয়োগ করতে হবে তা হচ্ছে a² + 16b² ডিভাইডেড বাই a² - 16b², আর তারপরে -a - 4b বাই a + 4b। তাহলে প্রথমে চলো আমরা এই ভগ্নাংশ দুটিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে দেখো এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে সমান a² - 16b²। দেখো এখানে a কে a² - 16b² কে 4b হোল স্কয়ার আকারে লেখা যায়। তাহলে দেখো এখানে a² - 4b² কে আমরা a² - b² সূত্রে a + 4b ইনটু a - 4b আকারে লিখতে পারি। এবং দেখো পরের ভগ্নাংশের হর কিন্তু a + 4b আছে, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এদের লসাগু হচ্ছে এই a + 4b ইনটু a - 4b। কেন? কারণ এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর কিন্তু এর মধ্যে ইতোমধ্যে আছে, তাহলে আমরা এখন এদেরকে লিখলাম, দেখো এখানে a + 4b ইনটু a - 4b, এটা একটা সাধারণ হর, মাইনাস আবার একেও a + 4b ইনটু a - 4b এভাবে লিখলাম। তারপরে দেখো এখানে যা আছে তাই থাকবে, কারণ এখানে তো হরের কোনো পরিবর্তন হয়নি, 16b²। তাহলে এটা গেল। এবার দেখো আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হরকে দিয়ে যদি a + 4b a - 4b কে গুণ করি তাহলে থাকে হচ্ছে a - 4b, তাহলে এখানে একটা a - 4b পেলাম, আর লবে a - 4b ছিলই, এটা হচ্ছে গুণফল। তাহলে এখন আমরা যদি একটু গুণ করি বা একসাথে যদি বিয়োগ আকারেও লিখে ফেলতে পারি, তাহলে a + 4b ইনটু a - 4b, তাহলে এখানে গুণ লিখতে হয় a² + 16b², আর এখানে মাইনাস, এখানে দেখো a - 4b হোল স্কয়ার, তাহলে একে আমরা ব্র্যাকেট দিয়ে লিখি a² - 2 ইনটু a ইনটু 4b + 4b হোল স্কয়ার শেষ। এখন একে আমরা একটু
ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখো a স্কয়ার মাইনাস 16b স্কয়ার থেকে যায় মাইনাস a স্কয়ার, এখানে a স্কয়ার দিলে গুণ করলে a স্কয়ার থাকে, তারপর দেখো মাইনাস আর মাইনাসে প্লাস 2a 4b তাহলে হবে 8ab, তারপর দেখো 4b স্কয়ার প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে মাইনাস 16b স্কয়ার, শেষ ডিভাইডেড বাই এখানে a স্কয়ার মাইনাস 16b স্কয়ার আমরা লিখে ফেলতে পারি। তাহলে অ্যানসারটা কত থাকলো? অ্যানসারটা দেখো এখানে a স্কয়ার আর a স্কয়ার চলে যায় বিয়োগফল, 16b স্কয়ার মাইনাস 16b স্কয়ার চলে যায়, থাকবে শুধু 8ab, তাহলে 8ab বাই a স্কয়ার মাইনাস 16b স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই সমস্যা বিয়োগফল নির্ণয়ের সমস্যার সমাধান। তাহলে চলো এই সমস্যাটাও আমরা ক্যালকুলেটরের সাহায্যে টেস্ট করি। দেখো ক্যালকুলেটরের টেস্টের জন্য আমরা এখানে a কে x ধরবো, এবং b কে y ধরবো, ঠিক আছে? তাহলে এই যে আমরা এখানে এখন তাহলে লিখবো ভগ্নাংশ চিহ্ন x স্কয়ার প্লাস 16y স্কয়ার, তাহলে এখানে দেখো এই যে x স্কয়ার প্লাস 16y স্কয়ার, কারণ b কে আমরা y ধরেছি, তারপর নিচে হবে a স্কয়ার মাইনাস 16b স্কয়ার, তাহলে এখানে লিখবে x স্কয়ার, আচ্ছা এখানে হয়নি, এই যে আলফা x স্কয়ার মাইনাস 16b মানে y স্কয়ার, শেষ লিখলাম। তারপরে এখানে হবে মাইনাস, তারপর ভগ্নাংশ চিহ্ন দিয়ে x মাইনাস 4y, তাহলে এখানে লিখলাম x মাইনাস 4 এই যে y, আর নিচে হবে x প্লাস 4y, এই যে x প্লাস 4 এই যে y, এই যে y, শেষ। এখন আমাদের সেই একই ক্যালক বাটন প্রেস করতে হবে। এখন আমরা x এর মান ধরলাম 5, y এর মান ধরলাম 6, তাহলে 5 আর 6 ধরার পরে অ্যানসার আসো দেখো মাইনাস 240 বাই 551, মাইনাস 240 বাই 551, এটার মান ধরেছি আমরা 5, এটার মান ধরেছি আমরা 6। এবার চলো ডান পক্ষ বা যে অ্যানসারটা পেয়েছি এটার অ্যানসার চেক করে আসি। এই যে দেখো এটার অ্যানসার চেকের জন্য আমরা আবার এসি দিয়ে ক্লিয়ার করি, তাহলে এখন আবার ভগ্নাংশের চিহ্ন 8ab মানে 8x তারপরে y, তারপর নিচে হর হচ্ছে a স্কয়ার মাইনাস 16b স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 16 এই যে 16y স্কয়ার। তাহলে এখন আবার ক্যালক বাটন চাপ দাও, আমরা x এর মান 5 ই ধরবো, y এর মান 6 ই ধরবো, দেখো মাইনাস 240 বাই 551, মাইনাস 240 বাই 551, তাহলে দেখো এই অ্যানসার আর এই অ্যানসার একই, তাই আমাদের এই প্রশ্নেরও বিয়োগফল নির্ণয় ঠিক আছে। তাহলে এই গেল বিয়োগফল নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা। তাহলে বন্ধুরা এবার চলো আমরা একটি সরল সমস্যা সমাধান করি, অর্থাৎ এখানে যোগ এবং বিয়োগ একই সাথে আমাদের করতে হবে। তাহলে দেখো এই সরলের ক্ষেত্রে আমাদের চারটি ভগ্নাংশ নিয়ে ডিল করতে হবে। প্রথম ভগ্নাংশটি 1/x - 1, তারপরে -1/x + 1, তারপরে -1/x² + 1, তারপরে +4x² + 1। তাহলে প্রথমে আমরা করব কি, এই প্রথম দুইটি ভগ্নাংশ আছে এদের বিয়োগফল বের করব, তারপর সেই বিয়োগফল থেকে তৃতীয় ভগ্নাংশটা বিয়োগ করব, তারপর সেই বিয়োগফল থেকে সাথে এই 4 নাম্বার ভগ্নাংশটা যোগ করে দেব। তাহলে আসো প্রথম দুটি ভগ্নাংশ আমরা বিয়োগ করি। তাহলে দেখো এখানে হর আছে x - 1 x + 1, এদের কোনো সাধারণ উৎপাদক নেই, তাই এদের লসাগু হচ্ছে এদের দুটি গুণফলের সমান। তাহলে আমরা এখানে লিখলাম x - 1 * x + 1। তাহলে দেখো এখন এই x - 1 * x + 1 কে x - 1 দিয়ে ভাগ করলে ভাগফল হয় x + 1, এবং এটা যদি গুণ করে দিই 1 এর সাথে তাহলে x + 1 ই থেকে যাবে। তারপর মাইনাস, দেখো x + 1 x - 1 কে x + 1 দিয়ে ভাগ করলে ভাগফল হয় x - 1, এবং এটা 1 এর সাথে গুণ করলে x - 1 ই থেকে যাবে। দেখো আমরা কিন্তু এখানে মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটটা রেখে দিয়েছি, কারণ এই মাইনাস চিহ্নের কারণে কিন্তু x - 1 এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা তাহলে বাকি দুটি যে ভগ্নাংশ আছে সেটা যার যেরকম ছিল তাই এভাবে সরাসরি লিখে দিলাম, শেষ। তাহলে এখন দেখো আমরা যদি এখন মাইনাস চিহ্নটা উঠিয়ে দিই তাহলে x + 1 মাইনাস আর x মিলে হয় -x, মাইনাস আর -1 মিলে হয় +1, শেষ। তারপরে নিচে হবে দেখো x + 1 * x - 1 কে আমরা লিখতে পারি x² - 1, শেষ। তাহলে এটা গেল। তাহলে এর পরের ভগ্নাংশটা দুটো যা আছে আমি সেটাই লিখে রাখলাম x⁴ + 1।
এবার দেখো x প্লাস 1, এখানে দেখো x আর মাইনাস x চলে যায়, থাকে শুধু কি 1 আর 1 মিলে 2, 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে প্লাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 থেকে যাবে। এবার দেখো এখানে যে বিয়োগফলটা পেলাম সেই ভগ্নাংশটার হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 এবং পরের ভগ্নাংশটার হর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এদের মধ্যে যেহেতু কোনো সাধারণ উৎপাদক নেই, এদের গুণফল হবে এদের লসাগু। তাহলে আমরা এখন পরবর্তী দুইটি সংখ্যার বা ভগ্নাংশের বিয়োগ করব। তাহলে দেখো এখানে লসাগু হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এবার দেখো এই লসাগুকে এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগফল হয় এক্স স্কোয়ার প্লাস 1, এটার সাথে 2 গুণ হবে, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তারপরে দেখো একটা মাইনাস চিহ্ন বসবে। তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 কে দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 কে ভাগ করলে ভাগফল হয় এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 শেষ। তারপর পরের যে ভগ্নাংশটা আছে সেটা যার মতো রেখে দিলাম, 4 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 শেষ। তাহলে এখন দেখো এখানে যদি আমরা গুণ করে দিই, তাহলে 2x স্কোয়ার প্লাস 2 মাইনাস 2x স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 এবং x স্কোয়ার মাইনাস 1 এর গুণফল দেখো x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 আমরা লিখতে পারি, প্লাস 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা অনুসারে পেলাম। তাহলে একবার দেখো 2x স্কোয়ার আর 2x স্কোয়ার বিয়োগ চলে যায়, 2 আর 2 যোগ করলে থাকে 4, আর x স্কোয়ার হোল স্কোয়ার করলে হয় x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার দেখো সর্বশেষ যে যোগটা বের করতে হবে, দেখো এখানে লসাগু হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 এবং x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর গুণফল, কারণ এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে আমরা সরাসরি লিখে ফেলি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এখন যদি এই লসাগুকে এটা দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হয় x টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে 4 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1, তারপরে এখানে প্লাস 4 ইন্টু এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 দিয়ে এই লসাগুকে ভাগ করলে থাকে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 শেষ। তাহলে এখন একদম যদি আমরা অ্যানসারটা লিখে ফেলি, গুণ করে দিই, তাহলে 4x টু দি পাওয়ার 4 প্লাস 4 প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডিভাইডেড বাই দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাকে a মাইনাস b এবং a প্লাস b এভাবে লিখলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a মানে হচ্ছে x টু দি পাওয়ার 4 এটার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার শেষ। তাহলে এখন দেখো 4x টু দি পাওয়ার 4 আর 4x টু দি পাওয়ার 4 মিলে পাই 8x টু দি পাওয়ার 4 প্লাস 4 আর মাইনাস 4 চলে যায়, নিচে দেখো x টু দি পাওয়ার 4 হোল স্কোয়ারকে লিখতে পারি x টু দি পাওয়ার 8 মাইনাস 1 শেষ। এটাই হচ্ছে আমাদের এই প্রদত্ত সরলের উত্তর। এখন চলো আমরা ক্যালকুলেটর দিয়ে এই অ্যানসারটা চেক করে নিই। দেখো ক্যালকুলেটর দিয়ে অ্যানসার চেক করার জন্য আমরা এখানে এসি দিয়ে কম্পাউন্ড মোডে চলে আসলাম। এবার পুরো প্রশ্নটা তুলবো। তাহলে 1 বাই x মাইনাস 1 লিখলাম, তারপর মাইনাস 1 বাই x প্লাস 1, তাহলে এই x প্লাস 1, তারপরে দেখো মাইনাস 2 বাই x স্কোয়ার প্লাস 1, তাহলে x স্কোয়ার প্লাস 1, তারপরে প্লাস 4 বাই x টু দি পাওয়ার 4, এই যে 4 বাই লিখলাম, বাই তারপর x টু দি পাওয়ার 4, তারপরে প্লাস, তারপরে দেখো এই টু দি পাওয়ার থেকে নামিয়ে প্লাস 1 এভাবে লিখলাম শেষ। আমাদের প্রশ্ন তোলা শেষ। এবার ক্যালক দিয়ে x এর মান 5 দেব। x এর মান 5 দিলে দেখো অ্যানসার আসে 625 বাই 48828, তাহলে আসলো 625 ডিভাইডেড বাই 48828 এটা। এবার চলো আমরা এই অ্যানসারটা মিলিয়ে দেখি। তাহলে এবার আমরা যে অ্যানসারটা পেয়েছি সেটা আমরা ক্যালকুলেটর তুলবো, 8x টু দি পাওয়ার 4, 8x টু দি পাওয়ার 4 দেখো লিখলাম, তারপর অ্যারো দিয়ে নিচে নেমে আসলাম, তারপর x টু দি পাওয়ার 8, তাহলে x টু দি পাওয়ার 8, তারপর অ্যারো দিয়ে নিচে নামলাম মাইনাস 1। এবার আমরা যদি ক্যালক বাটন চেপে x এর মান 5 বসাই, দেখো অ্যানসার আসে 625 বাই 48828, তাহলে আমাদের এই অ্যানসারও সঠিক আছে। তাহলে বন্ধুরা এবার আসো আমরা সর্বশেষ গাণিতিক সমস্যাটা দেখি। এখানে একটা সরল করতে হবে,
এবার জাস্ট শুধু বিষয়টা হচ্ছে এই সরল করার ক্ষেত্রে কিন্তু আমাদের নিচের হরগুলোকে খুব সাবধানে সাইজ করতে হবে। তাহলে দেখো, কারণ এদের মাঝখানে বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই প্রত্যেকটি অঙ্কই কিন্তু এক একটা করে উৎপাদকে বিশ্লেষণ, প্রত্যেকটি হর। তাহলে চলো আমরা প্রথম ভগ্নাংশের যে হর আছে, প্রথম ভগ্নাংশের হর এটাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি, কেননা এছাড়া আমরা লসাগু বের করতে পারবো না। এটা হচ্ছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab। তাহলে এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab কে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, মাইনাস থাকলো c স্কয়ার। এবার দেখো এটাকে a প্লাস b কে যদি আমরা মনে মনে a চিন্তা করি এবং c কে b চিন্তা করি, তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b, এই যে a প্লাস b লিখলাম ইনটু a মাইনাস b। শেষ। এটা আমাদের প্রথম হরের উৎপাদকের বিশ্লেষিত রূপ। এবার একইভাবে এই একই নিয়ম অনুসারে কিন্তু আমাদের অবশিষ্ট দুইটি হরেরও উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো এটা আসলো কি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2bc। এখন দেখো b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc মিলে হয় b প্লাস c হোল স্কয়ার, এটার সাথে মাইনাস a স্কয়ার। ঠিক একই রকম ভাবে এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ফেলাই, তাহলে দেখো b প্লাস c প্লাস a ইনটু b প্লাস c মাইনাস a। ঠিক একইভাবে আমরা তৃতীয় হরকেও এভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ca। তাহলে এটাকে লেখা যায় c প্লাস a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় c প্লাস a প্লাস b ইনটু c প্লাস a মাইনাস b। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ভগ্নাংশ তিনটি আছে এদের লসাগু কত। দেখো এদের লসাগু হবে, দেখো a প্লাস b প্লাস c তিনটি হরেরই উৎপাদক আছে, তাহলে a প্লাস b প্লাস c থাকবে এবং বাকি উৎপাদকগুলো হবে এই যে যেটি অ্যাবসেন্ট আছে সেটি। তাহলে দেখো এখানে প্রথম ভগ্নাংশের হরকে এবং দেখো এখানে বাকি যে উৎপাদকগুলো আছে সেগুলো আছে a প্লাস b মাইনাস c, b প্লাস c মাইনাস a আর c প্লাস a মাইনাস b। তাহলে আমরা এখানে লিখলাম দেখো a প্লাস b মাইনাস c, তারপরে b প্লাস c মাইনাস a, তারপরে c প্লাস a মাইনাস b। শেষ। এটা আমাদের লসাগু। এবার এই লসাগুকে দিয়ে প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করলে হবে দেখো a প্লাস b প্লাস c আর a প্লাস b মাইনাস c, এই দুটো প্রথম পদ দুটো থাকে না, তাহলে বাকি দুটো পদ এখানে লিখে ফেলি b প্লাস c মাইনাস a ইনটু c প্লাস a মাইনাস b আর 1 তো আছে, তারপরে প্লাস। তারপরে দেখো এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে দেখো শুধু অবশিষ্ট থাকে হচ্ছে a প্লাস b মাইনাস c আর c প্লাস a মাইনাস b। শেষ। এই দুটি শুধু উৎপাদক থাকে। তারপর সর্বশেষ তৃতীয় হরকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে দেখো a প্লাস b প্লাস c আর c প্লাস a মাইনাস b বাদে বাকি দুটি উৎপাদক থাকে, তাহলে a প্লাস b মাইনাস c ইনটু b প্লাস c মাইনাস a। শেষ। এবার আমাদের কাজ হচ্ছে সবগুলোকে গুণ করা, গুণ করে যোগ বিয়োগ করলেই আমরা আমাদের এই সরলের উত্তর পেয়ে যাব। তাহলে দেখো এখানে যেটা থাকলো সেটা হচ্ছে b আর c গুণ করলে হয় bc, তারপরে b আর a গুণ করলে হয় প্লাস ab, তারপরে b আর b গুণ করলে হয় মাইনাস b স্কয়ার, তারপরে প্লাস c আর প্লাস c গুণ করলে হয় প্লাস c স্কয়ার, তারপরে প্লাস c আর a গুণ করলে হয় প্লাস ca, তারপরে প্লাস c আর মাইনাস b গুণ করলে হয় মাইনাস bc, তারপরে দেখো মাইনাস a আর c গুণ করলে হয় মাইনাস ca, তারপরে মাইনাস a আর a গুণ করলে হয় মাইনাস a স্কয়ার, তারপরে দেখো মাইনাস a আর মাইনাস b গুণ করলে হয় প্লাস ab। শেষ। ঠিক একই রকম ভাবে আমরা যদি বাকি উৎপাদকগুলো গুণ করি তাহলে গুণফল পাবো এইটা পেয়ে থাকি। হ্যাঁ, তোমাদের দেখতে অনেক বড় লাগছে, এখানে আমরা হচ্ছে মোট 6টি উৎপাদক গুণ করে পেয়েছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলোকে সবগুলো পদকে যোগ বিয়োগ করে দেখতে হবে। দেখো প্রথমে আস্তে আস্তে শুরু করি। দেখি বিসি আছে এখানে, বিসি প্লাস বিসি, তারপরে এখানে আছে মাইনাস বিসি। দেখো এই দুটো একে অন্যের ক্যান্সেল আউট করে ফেলে। তারপরে দেখো এটা যদি আমরা সামনে যাই, দেখো আর বিসি পাই নাকি দেখি। এই যে এখানে একটা প্লাস বিসি আছে, তারপরে প্লাস বিসি, তারপরে এখানে একটা আরেকটা প্লাস বিসি আর প্লাস বিসি মিলে হয় প্লাস 2 বিসি। তারপরে দেখো এখানে আরেকটা বিসি আছে,
তারপর এইখানে মাইনাস বিসি আছে, এটা চলে যায়। তাহলে আমরা এখানে পেলাম প্লাস টু বিসি। দেখো এতগুলা বিসি যোগ বিয়োগ করে শুধুমাত্র প্লাস টু বিসি পেলাম। তারপরে দেখো প্লাস এবি, তারপরে এখানে আছে দেখো এখানে একটা প্লাস এবি আছে, তারপরে এখানে আরেকটা প্লাস এবি আছে, তাহলে প্লাস টু এবি। তারপরে এখানে একটা মাইনাস এবি আছে, তাহলে এটা চলে যাবে, এই এবি আর এই এবি চলে যাবে। তারপরে দেখো একটা এবি আর একটা এবি মিলে হয় টু এবি, এটা লিখলাম টু এবি। তারপরে দেখো এখানে একটা এবি আছে, তাহলে থ্রি এবি। তারপরে এখানে আরেকটা মাইনাস আছে, তাহলে এটা এটা চলে যাবে, তাহলে টু এবি থাকলো শুধু, তাহলে প্লাস টু এ বি। তারপরে দেখো এখানে আছে মাইনাস বি স্কোয়ার, তারপরে বি স্কোয়ার যদি আর কোথাও আছে, এখানে আছে মাইনাস বি স্কোয়ার। দেখো এখানেও মাইনাস বি স্কোয়ার, এখানেও মাইনাস বি স্কোয়ার, এখানে আছে প্লাস বি স্কোয়ার, তাহলে এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার চলে গেল, তাহলে থাকলো শুধু মাইনাস বি স্কোয়ার, আর কোনো বি স্কোয়ার নেই। তারপরে দেখো প্লাস সি স্কোয়ার এখানে আছে, তারপরে সি স্কোয়ার, এই যে প্লাস সি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার দেখো এখানে ক্যান্সেল আউট করে ফেললো। তারপরে দেখো এখানে একটা মাইনাস সি স্কোয়ার অবশিষ্ট থাকলো, মাইনাস সি স্কোয়ার। তারপরে দেখো এখানে প্লাস সি এ মাইনাস সি এ বা এসি এটা চলে যায়। তারপরে দেখো এখানে একটা প্লাস সি এ আছে, এই যে একটা প্লাস সি এ, তারপরে এখানে একটা মাইনাস সি এ, এটাও একে অন্যে ক্যান্সেল আউট করে দেয়। তারপরে দেখো এখানে একটা প্লাস সি এ আছে, এখানে একটা প্লাস সি এ আছে, অর্থাৎ মোট প্লাস টু সি এ। আচ্ছা, তারপরে তাহলে দেখো সর্বশেষে এখানে একটা মাইনাস এ স্কোয়ার আছে, তারপরে দেখো এখানে একটা প্লাস এ স্কোয়ার আছে, এটা চলে যায়। তারপর এখানে দেখো একটা মাইনাস এ স্কোয়ার আছে, শেষ। তাহলে দেখো এতগুলো পদকে যদি আমরা যোগ বিয়োগ করে লিখি মাত্র 6টি পদ পাই, সেটা হচ্ছে প্লাস টু বিসি প্লাস টু এবি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু সি এ মাইনাস এ স্কোয়ার, ডিভাইডেড বাই নিচে যে এ প্লাস বি প্লাস সি যে লসাগুটা ছিল সেটি থেকে যাবে, এ প্লাস বি মাইনাস সি, তারপরে বি প্লাস সি মাইনাস এ, তারপরে সি প্লাস এ মাইনাস বি, এটা। তাহলে এখন যদি আমি একত্রে একটু লিখি, তাহলে দেখো এখানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে 2 কমন নিলে থাকে ab প্লাস বিসি প্লাস সিএ, আর মাইনাস কমন নিলে থাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। এবার আমরা ক্যালকুলেটর দিয়ে যদি অ্যান্সারটা মিলিয়ে দেখি আমাদের অ্যান্সার সঠিক হয়েছে কিনা। তাহলে এখানে দেখো এখানে এ বি সি তিনটি, তাহলে ক্যালকুলেটরে আমরা এ কে ধরবো এক্স, বি কে ধরবো ওয়াই এবং সি কে ধরবো বড় হাতের এ হিসেবে। তাহলে দেখো ক্যালকুলেটরে যদি আমরা এখন এই পুরো কোশ্চেনটা তুলি, তাহলে প্রথমে দেখো 1/x স্কয়ার, তাহলে এখানে থাকলো এক্স স্কয়ার, তারপরে প্লাস ওয়াই স্কয়ার, এই যে ওয়াই স্কয়ার, তারপরে মাইনাস এ স্কয়ার, কারণ z কে আমরা a ধরেছি a স্কয়ার, তারপরে প্লাস 2ab, প্লাস 2ab মানে 2xy, শেষ। এটা আমাদের লেখা শেষ। তারপরে এখানে প্লাস দিয়ে 1 পরের ভগ্নাংশটা তুলব, b স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে এখানে y স্কয়ার, তারপরে প্লাস c স্কয়ার, c মানে হচ্ছে a, এই যে a স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস এ স্কয়ার, এ মানে হচ্ছে এক্স স্কয়ার, তারপরে প্লাস 2bc মানে ওয়াই এ। আচ্ছা, এটা এখানে তোলা হয়নি, এই যে এ, শেষ। তাহলে এটা আমাদের দ্বিতীয় ভগ্নাংশটাও তোলা শেষ। এবার সর্বশেষ ভগ্নাংশটা দেখো, প্লাস 1/সি স্কয়ার মানে এ স্কয়ার, তারপরে প্লাস এ স্কয়ার মানে এক্স স্কয়ার, তারপরে মাইনাস বি স্কয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কয়ার, এটা ধরলাম প্লাস 2ca মানে 2c মানে হচ্ছে a মানে হচ্ছে x, শেষ। তাহলে আমাদের ভগ্নাংশগুলো তোলা শেষ। তাহলে এবার x এর মান আমরা 5 দিলাম, y এর মান দিলাম হচ্ছে 7, ইচ্ছা মতো a এর মান দিলাম 9, এই যে দিয়ে একটা অ্যান্সার পেলাম হচ্ছে দেখো 131/4851, তাহলে 131/4851 এটা হচ্ছে অ্যান্সার। এবার চলো আমরা যে উত্তরটা পেয়েছি সেই উত্তরটা মিলিয়ে দেখি। সেই উত্তরটা আমরা যেটা পেয়েছি
দেখো যে উত্তরটা আমরা পেয়েছি ভগ্নাংশ চিহ্ন 2 ইন্টু এবি মানে এক্স 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 ওয়াই প্লাস বিসি মানে ওয়াই এ প্লাস সি এ মানে এ এক্স, এটা তুললাম। তারপরে মাইনাস এখানে আমরা যেটা তুললাম সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, শেষ। তারপরে নিচে যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, পুরো ভগ্নাংশটা তুলে ফেলবো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এ, তারপরে এ প্লাস বি মাইনাস সি মানে এক্স প্লাস ওয়াই মাইনাস এ, তারপরে দেখো বি প্লাস সি মাইনাস এ, তাহলে ওয়াই প্লাস এ মাইনাস এক্স, তারপরে দেখো সি প্লাস এ মাইনাস বি মানে এ প্লাস এক্স মাইনাস ওয়াই, শেষ। তাহলে এখন ক্যালক দিলে এক্স এর মান 5, ওয়াই এর মান 7, এর মান 9 দিলে দেখো সেই 131/4851 131/4851 সেই একই অ্যান্সারই কিন্তু এসেছে। কাজেই আমাদের এই সরলের সমস্যা সমাধানও সঠিক আছে। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের এই অধ্যায় 5-এর প্রথম স্পেশাল লাইভ সেশনের সমস্যাগুলো। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে এই লাইভ সেশনে থাকার জন্য। আগামী ভিডিওতে আমরা এই অধ্যায়ের পরবর্তী অংশটুকু কভার করব।